আমি দেখি থেকে হবে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। শক্তি চট্টোপাধ্যায় অবশ্যই একজন খুবই যুগ সচেতন কবি, যিনি কিনা তার নিজের সময়টাকে খুব গুরুত্ব দিয়ে তিনি দেখেছিলেন এবং সেই প্রেক্ষাপটে তিনি তার কবিতাগুলো লিখেছেন। তিনি যে সময়কালটাতে তিনি ছিলেন বা যে সময়টাতে তিনি কবিতা লিখছেন, সেই সময়টাকে তিনি খুব গুরুত্ব সহকারে দেখেছিলেন এবং তিনি বুঝতে পারেন এবং সেই সময়টাকে ধরেই তিনি তার কবিতা কিন্তু লেখেন। এটাই সব থেকে শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে সব থেকে উল্লেখযোগ্য বিষয়। আমি দেখি অর্থাৎ বলছে যে প্রথমত কবিতাটা 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, 1967, 1967 সালে কবিতাটা প্রকাশিত হয়। 1967 সালে কবিতাটি প্রকাশিত হয়। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? না অঙ্গুরিতোর হিরণ্যজল এই কাব্যগ্রন্থের অন্তর্গত। অঙ্গুরিতোর হিরণ্যজল এই কাব্যগ্রন্থের অন্তর্গত আমি দেখি কবিতা। কবিতাটি 1967 সালে প্রকাশিত হয়। কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারো। এই পর্যন্ত কিছু অসুবিধা আছে? আচ্ছা বলছি তারপরে। এখানে উদ্ভিদের যে একটা কি বলবো, যে উদ্ভিদের যে মাটির সঙ্গে তার যে একটা অমোঘ টান, সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে। তারপর সবুজের প্রতি আমরা দেখি যে আকর্ষণ, গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। কবি বলছেন, তাহলে কবি তিনি নিজে গাছ খুব ভালোবাসতেন এবং সেখান থেকে গাছেদের প্রতি যে তার একটা টান রয়েছে সেই জায়গা থেকে এই কবিতাটা কিন্তু লেখা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার। ঠিক আছে, অর্থাৎ গাছের প্রতি কবির টান, এটা একটা বিষয়। তোমাদের আমি প্রশ্নে লিখেও দিয়েছি বা তোমাদের কি বলে এতে দিয়ে দিয়েছি যে অঙ্গুরিতোর হিরণ্যজল যে কাব্যগ্রন্থ, নোটসের মধ্যে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, সবুজের প্রতি একটা টান এই কবিতায় দেখা যায়, যে কবি কোথাও গাছগুলোকে চেয়েছেন, গাছকে চাইছেন, কারণ তিনি বলছেন জীবনে বেঁচে থাকার জন্য গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য, সুস্থ হওয়ার জন্য ওই সবুজের ভীষণ দরকার। এটা ঠিক যে যত বেশি যেখানে গাছ রয়েছে সেখানে কিন্তু সেই অঞ্চলটা অনেকটাই দূষণ মুক্ত বা পলিউশন ফ্রি, যেটাকে আমরা বলতে পারি। যারা উত্তরবঙ্গের দিকে রয়েছে বা যারা এই বাঁকুড়া পুরুলিয়ার দিকে রয়েছে, তারা বুঝতে পারবে যে কংক্রিটের শহরে কি হয়। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। কবি বলছেন যে তিনি কোনো জঙ্গলে যাননি অনেক দিন, সেটা উত্তরবঙ্গ হতে পারে, যেখানেই হোক তিনি যাননি। বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। অর্থাৎ শহরে কংক্রিটের শহর, সেখানে সমস্ত গাছপালাগুলোকে কেটে দেওয়া হয় আর বড় বড় কি হচ্ছে এখনকার দিনে আবাসন তৈরি হচ্ছে, বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে। বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে। আচ্ছা, তারপরে কি বলছে যে সবুজের অনটন ঘটে, এর ফলে কি হচ্ছে যে আর শহরে সবুজ দেখা যায় না, তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি। চোখ তো সবুজ চায়, কবি বলছেন যে কবির চোখ শুধু সবুজ চায়, গাছটাকে তুলে আনো, গাছকে তিনি বাগানে বসাতে বলছেন, কবির বাগানে তার চোখ দুটো সবুজ চায় চতুর্দিকে, দেহ চায় সবুজ বাগান, গাছ আনো বাগানে বসাও আমি দেখি। অর্থাৎ আমি দেখি বলতে এখানে সবুজের প্রতি কবির যে আকর্ষণ, সেই আকর্ষণের কথা কিন্তু এখানে বলা হয়েছে। সবুজের প্রতি কবির যে আকর্ষণ, এখানে কিন্তু সেই আকর্ষণের কথা বলা হয়েছে। নবনীতা এবার জয়েন হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে।
এখানে কবির সবটুকুই তার সবুজ ঘিরে। সবুজ না থাকলে কি হবে? কংক্রিটের শহর হয়ে যাবে। আমাদের আধুনিক সভ্যতা, কবিতাটার মূল বিষয়বস্তু হলো এইটাই যে আধুনিক সভ্যতায় সবুজ কমছে, গাছ কেটে দেওয়া হচ্ছে নগরায়নের জন্য, যে মানুষ কোথায় থাকবে, এত সংখ্যক মানুষ, কিন্তু এটা বুঝতে পারছে না যে গাছ বেশি যদি কেটে দেওয়া হয়, যদি কংক্রিটের শহর গড়ে তোলা হয়, তাহলে একসময় আমরা যে জায়গাটাতে বসবাস করছি সে তার ভারসাম্যটা হারিয়ে ফেলবে। তাই জন্য কবি বলছেন যে সবুজ গাছকে যদি বাড়িতে এনে লাগানো যায়, তিনি সেটাই দেখতে পারবেন। একটা সময় মানুষের বয়স হয়, সে তখন আর এক জায়গা থেকে অন্যদিকে যেতে পারে না। তাই কবিও বলছেন যে তিনি বহুদিন জঙ্গলে সময় কাটাননি, শহরের কংক্রিটের জঙ্গল তার কাছে মনে হচ্ছে একঘেয়ে হয়ে উঠেছে, তিনি বীতশ্রদ্ধ হয়ে গেছেন। তাই জন্য তিনি বলছেন যে বাড়িতেই গাছ এনে লাগাতে, এবং সেই কারণেই সেই গাছের যে টান, বা সেটা তিনি হয়তো তার শরীর, তার মন সেই গাছ থেকে সেই টানটাকে কি করবে? প্রত্যক্ষ করবে, অনুভব করবে। এটার কথাই বলা হচ্ছে, সবুজের প্রতি আহ্বান। এটাই হলো এই কবিতার মূল বিষয়বস্তু। ওকে, এখানে আমি দেখি কবিতাটাতে কতগুলো স্তবক সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 3টে স্তবক রয়েছে, এটা গুরুত্বপূর্ণ। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। এই যে গাছগুলো তুলে এনে কোথায় বসাও, এই লাইনটা গুরুত্বপূর্ণ, বাগানে বসাও। গাছ দেখে কবির যে আকাঙ্ক্ষা যে প্রকাশ করেছেন, সেটাকে কবি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় বলতে এখানে কবি কি বুঝিয়েছেন? হাঁ করে শুধু সবুজ খায়, বুঝিয়েছেন এখানে নগরায়নের বিকৃত বিস্তৃতিকে। বিকৃত যে মনোভাব, নগরায়নের যে বিকৃত যে মনোভাব, সেটাকেই বোঝানো হয়েছে যে এই যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, এই লাইনটা গুরুত্বপূর্ণ। সবুজের অনটন, সবুজের অনটন একটা শব্দ রয়েছে, এই যে সবুজের অনটন ঘটে, এখানে হচ্ছে যে মানে অনটন ঘটে মানে দিনে দিনে গাছ কমে যাচ্ছে। এখানে আমরা দেখছি বহুদিন শব্দটা ব্যবহার করা হয়েছে, বহুদিন শব্দটা এখানে 3বার ব্যবহার করা হয়েছে। এখানে দেখো 3বার বহুদিন শব্দটা ব্যবহার করা হয়েছে। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, আর বহুদিন শহরেই আছে। 3টে লাইনে দাগ দাও। ষোলোটা পংক্তি রয়েছে, 16টা পংক্তি রয়েছে বা চরণ রয়েছে, সেটা দেখবি। এরপরে বলো যে আমি দেখি কবিতা থেকে কারোর কোনো লাইনে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি কারোর কোনো লাইনে কোনো সমস্যা হয় বলো। যদি শহরের অসুখ, শহরের অসুখ, এই যে শহরের অসুখ বলতে এখানে কি বোঝানো হয়েছে? যে মানুষের বিকৃতি বা সর্বগ্রাসী নগরায়ন, মানুষের বিকৃতি না, এখানে নগরায়নকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাই বলি গাছ তুলে আনো। দেখো কারোর অসুবিধা আছে? পরের কবিতায় যাব। না ম্যাম, অসুবিধা নেই। ঠিক আছে, গুড। একবার প্রত্যেকের গ্রুপটা চেক করে আমাকে বলে দাও তো, যে কেউ কি বলছে এরকম জয়েন হতে পারছি না বা কিছু, বুঝতে পারছি। হ্যাঁ ম্যাম, আমি ছিলাম এতক্ষণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আমরা পরের কবিতাতে যাব, যেটা মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দন রতা জননীর পাশে। পরের যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে মৃদুল দাশগুপ্তের ক্রন্দন রতা জননীর পাশে। ঠিক আছে, কালকে পড়াবো। হ্যাঁ, আমি সকালবেলায় পড়াবো কালকে 9টা।
আচ্ছা, মৃদুল দাশগুপ্তের লেখা। মৃদুল দাশগুপ্ত কিন্তু আমরা জানি যে 1955 সালে তার জন্ম হয়। 3রা এপ্রিল 1955 সালে জন্ম হয়। তিনিও কিন্তু একদম সমসাময়িক কবি, এবং যিনি আমরা জানি যে বর্তমানে একদম এখনকার কনটেক্সটে একটা অন্যতম গুরুত্বপূর্ণ, যদিও ঘটনাটা রাজনৈতিক ঘটনা, কিন্তু এই কবিতাটা কিন্তু তারই প্রেক্ষাপটে লেখা। এই কবিতাটি তারই প্রেক্ষাপটে লেখা, যেটা হচ্ছে 2000 যে আমাদের দেখি যে পশ্চিমবঙ্গে যে সিঙ্গুর যে আন্দোলন হয়েছিল 2006, বর্তমান রাজ্য সরকারের যে আশা, যে সিঙ্গুর আন্দোলন হয়েছিল, সেই সিঙ্গুর আন্দোলনের সময় তারই প্রেক্ষাপটে লেখা এই কবিতাটা, যেটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। একদম এখনকার কবিতা, এখনকার কবিতা। এবং যেটা আমি বলছিলাম যে এই যে কবিতাটা, এটা হচ্ছে কি বলবো, এই কবিতাটা হচ্ছে যে কবি হচ্ছেন 1955 সালের, মানে একদম সমসাময়িক সময়ের তিনি উল্লেখযোগ্য কবি। ঠিক আছে। ধানক্ষেত নামক একটা কবিতার বই থেকে এই কবিতাটা গৃহীত হয়েছে। ধানক্ষেত নামক কবিতার বই থেকে এই কবিতাটি ম্যাম রেকর্ডিং। রেকর্ডিং হচ্ছে। আচ্ছা ম্যাম। আমি দিয়ে দেবো। আর যার ওই তোমাদের এতে আমি আরেকবার মিশন সাকসেসের গ্রুপটাতে আমি আরো একবার সমস্ত রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করে দেবো। ঠিক আছে, 11-12 দেখি। ম্যাম প্রশ্ন অ্যান্সার গুলো যেগুলো নিয়েছেন আগে। প্রশ্ন উত্তর গুলো না দিইনি, মক টেস্ট গুলো দিয়ে দিয়েছি তো আগের দিনকে। মক টেস্ট আমি তো দিয়ে দিয়েছি। না ম্যাম, মানে আগে যেগুলো মক টেস্ট নিয়েছেন সেইগুলো বলছি। হ্যাঁ, সেগুলোর কথাই বললাম, আমি তো ড্রাইভ করে দিয়ে দিয়েছি সব। ম্যাম মক টেস্টের ড্রাইভের লিঙ্কটা আরেকবার দেবেন? হ্যাঁ দি, আমি আজকে বলে দিচ্ছি, আমি সব গ্রুপে এক এক করে লিখছি, আজকে তো আছি আমি। কোনো অসুবিধা হলে আমি সব যে কোয়েশ্চেন গুলো তোমরা করেছো গ্রুপে, দেখলাম তো অনেকগুলো, তো ওগুলো সমস্ত আনসার আজকে করে দেবো। আমি লিখছি, তোমাদের পড়িয়ে নিই। আর কি কি এর মধ্যে রিভিশন দেব, কবে কবে দেব, সেগুলো সব বলে দিচ্ছি। আর প্রিভিয়াস ইয়ারটা করাবো, বা ওটা আমি রেকর্ডেড ক্লাস করে দেব, আর একটা সাজেশন মতো করে দেব। ঠিক আছে, তা আছি, চিন্তা নেই। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে ক্রন্দনরতা জননীর পাশে ধানক্ষেত নামক কবিতার বই থেকে, অনেকে জয়েন করতে পারছে না তো এই জন্য একটু দেখে নিচ্ছি। তোমার কি বলে 2006 সালের যে সিঙ্গুর আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। আর হচ্ছে যেটা বললাম যে এটা হচ্ছে ধানক্ষেত নামক একটা কবিতার বই থেকে এই কবিতাটা কিন্তু লেখা হয়েছে। ঠিক আছে, ধানক্ষেত নামক কবিতার বই থেকে এটা লেখা হয়েছে। এবারে আসবো যে বিষয়টাতে, সেটা হচ্ছে যে কবিতাটার মূল বিষয়বস্তু কি আগে পড়ে নি, তারপরে বলছি। যে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। বলছে যে যে মানুষটা, যে মাটা কাঁদছে, যদি আমি তার পাশেই না থাকতে পারলাম, তবে তাকে নিয়ে তো এইভাবে গান লেখা বা ছবি আঁকার কোনো প্রয়োজন নেই। সেটাই বলতে চেয়েছেন কবি। আর কি বলতে চেয়েছেন? আর বলতে চাইছেন যে আর বলতে চাইছেন যে নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। বলছে যে অর্থাৎ কিনা বিভিন্ন সময় শাসক দল যারাই ক্ষমতায় এসেছে, যারাই শাসন করেছে আর কি, কোথাও যেন তারা কিছুদিন পরে কি হয়েছে, তাদের মধ্যে একটা একনায়কতন্ত্র, একটা ডিক্টেটরশিপ চলে এসেছে, যে আমি যেটা বলবো সেটাই হবে। এখনকার সময়তেও কিন্তু তাই, সেটাই প্রযোজ্য। এখনকার পরিস্থিতিও তার থেকেও আরো মারাত্মক। তো যাই হোক, শাসকের স্বেচ্ছাচার, তার যে মানে কি বলবো, তার যে শোষণ, সেই শোষণে অনেক মানুষকে বলি হতে হয়, অনেক মানুষ মারা যায়, সাধারণ মানুষ। তো এইভাবে নিরপরাধ মানুষগুলোর জীবনটা কি হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে। এবং সেই ঘটনায় কিন্তু
কবি মৃদুল দাশগুপ্তকে বিভিন্নভাবে ব্যথিত করেছে, তার মনকে ব্যথিত করেছে, তখন তিনি তার প্রেক্ষাপটে এই কবিতাটি কিন্তু তিনি লিখছেন। সেই প্রেক্ষাপটে কবি কিন্তু এই কবিতাটা তিনি লিখছেন। এবার তিনি কি বলছেন, তারপরে বলছেন যে যেখানে তিনি বলছেন যে আমরা দেখতে পাচ্ছি যে নিহত ভাইয়ের এই যে শবদেহ দেখে, মানে নিহত ভাই তার ভাইয়ের মৃতদেহ দেখে যদি ক্রোধই না থাকলো, কেন ভালোবাসা, কেন বা সমাজ কিসের মূল্যবোধ, সেটা না থাকলে তো তার মূল্যবোধ থাকবে না সেই মানুষটার। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে, তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। অর্থাৎ কি না, কবি এখানে বলছেন যে একটা মেয়ে, সে কিনা ধর্ষিতা, এখানে বোঝাই যাচ্ছে যে তার কি ধরনের রূপ, যে একটা মেয়ে যে নিখোঁজ, যার ছিন্ন ভিন্ন জঙ্গলের মধ্যে থেকে তার দেহ পাওয়া যাচ্ছে। তো সেখানে যেখানে কি বলছেন যে কবি তখন আর বিচারের অপেক্ষা করতে পারছেন না, তিনি তখন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতে পারছেন না, তার মধ্যে তার বিবেক জেগে উঠছে। অর্থাৎ কিনা তার মনের মধ্যে একটা আগুন জ্বলে উঠছে, তার মনের মধ্যে কোথাও যেন একটা আগুন জ্বলে উঠছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। এখানে আমরা দেখব তাহলে এই কবিতাটার মধ্যে, অর্থাৎ কিনা এই ধানক্ষেত নামক এই পুস্তিকাটা 2007 সালে প্রকাশিত হয়েছে, যেখান থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। আমরা জানি যে সিঙ্গুর যখন জমি অধিগ্রহণকে কেন্দ্র করে পর পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক আন্দোলন চলছে, একেবারে রাজনৈতিক পারিপার্শ্বিক অবস্থা ভীষণই খারাপ। তো সেই জমি অধিগ্রহণের প্রতিবাদে তখন কি হচ্ছে, রাজ্যের রাজনীতি একেবারে তোলপাড়। ঠিক আছে, রাজ্যের রাজনীতি তোলপাড়। এই সংবেদনশীল ছবি তখন এই কবিতায় একটা ব্যঞ্জনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে, যে কবি আর নিজেকে সামলাতে পারছেন না, তিনি এই যে অন্যায় দেখছেন, তিনি আর নিজেকে সামলাতে পারছেন না। চারটে স্তবক রয়েছে কবিতাটাতে, চারটে স্তবক রয়েছে কবিতাটাতে, ঠিক আছে। নিজেকে তিনি সামলাতে পারছেন না, তার নিজস্ব একটা কবি, একটা লেখক, একটা শিল্পী, তার নিজস্ব একটা দায়বদ্ধতা থাকে। তখন তিনি কলম ধরেছেন, যেখানে দেখা যাচ্ছে একটি মেয়ের তার ভাই মারা গেছে, সেটা দৃশ্য, আবার সেই মেয়েটি ধর্ষিতা হচ্ছে, এই এতগুলো মৃত্যু দেখে কবি আর থেমে থাকতে পারছেন না, এবং প্রত্যেকটাই ভীষণ নৃশংস হত্যা। ঠিক আছে, তো সেখানে গিয়ে মানুষের যদি, সে যদি না তখন নিজেকে প্রকাশ করে, সে যদি সবকিছু ওই কবে বিচার হবে বলে চুপ করে থাকে, তাহলে তার মানবিকতা প্রকাশ পাবে না। এখানে সেই বিষয়টাই কিন্তু কবিতার মধ্য দিয়ে উঠে এসেছে। মৃদুল দাশগুপ্ত সেই বিষয়টাকেই এই কবিতার মধ্যে দিয়ে উঠিয়ে এনেছেন। ঠিক আছে, আর আফ্রিকারা জয়েন করেছো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। ঠিক আছে, তার মধ্য দিয়ে সেই ক্রন্দনরতা, মানে কোনো একজন মেয়ে কাঁদছে, জননী, যে মা। ঠিক আছে, অর্থাৎ মানবিকতা, মানবিক ইচ্ছা, কবির মানবিক ইচ্ছা এই কবিতার মধ্য দিয়ে উঠে এসেছে, সেটাই হলো গুরুত্বপূর্ণ। আর কবি মৃদুল দাশগুপ্তের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হচ্ছে জলপাই কাঠের এসরাজ। জলপাই কাঠের এসরাজ, ঠিক আছে। কবি দাঁড়াতে চেয়েছেন ক্রন্দনরতা জননীর পাশে, এই লাইনটা দাগ দেবে। জননী ক্রন্দনরতা কেন? কেননা শাসকের অত্যাচারে মানুষের জীবন বিপন্ন, শাসকের অত্যাচারে মানুষের জীবন বিপন্ন, ক্রন্দনরতা জননীর পাশে, লাইনটাতে দাগ দেবে। আর হচ্ছে কেন তবে আঁকা আঁকি, কবিতায় এখানে কবি কি বলতে চেয়েছেন, যেখানে তিনি বলতে চেয়েছেন যে যে তিনি আর আঁকতে পারছেন না, মানে এই যে কেন প্রশ্ন করেছেন এখানে, কেন তবে লেখা, যদি তিনি না দাঁড়াতেই পারলেন তার লেখার মধ্য দিয়ে, তবে আজকে লেখা কেন, কেনই বা তবে গান গাওয়া, আর কেনই বা আঁকা আঁকি। অর্থাৎ শিল্প, তো শিল্পের মাধ্যমেও কিন্তু প্রতিবাদকে গড়ে তোলা যায়, তাই না? তো শিল্পের মাধ্যমেই এখানে কিন্তু কবি তার প্রতিবাদকে দেখাতে চেয়েছেন।
কবি এখানে তিনি তার শিল্পের মধ্য দিয়ে তিনি প্রতিবাদ করেছেন। প্রতিবাদ যে সবসময় মিছিল মিটিং করে হবে এমনটা কিন্তু নয়। আমার বিবেক, এখানে একটা লাইন আছে, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। তো আমার বিবেক বলতে এখানে কি বলতে চেয়েছেন কবি? তার নিজের অন্তরাত্মা, তার নিজের ভেতরকার আত্মা জেগে উঠেছে, তার ভিতরের মূল্যবোধ গুলো জেগে উঠেছে, সেটার কথা তিনি বলতে চেয়েছেন। ঠিক আছে। আমি কি তবে তাকাবো আকাশের দিকে, আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিধান চেয়ে, এই লাইনটা। অর্থাৎ বিধির বিচারের চেয়ে কবির মতে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে, আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রতিবাদ, তাই না? বিধির বিধানের চেয়ে এখানে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিবাদ, সেটা গুরুত্বপূর্ণ। আর বারুদ জেগে উঠেছিল, বারুদ কখন জেগে উঠেছিল? না বিস্ফোরণের আগে। একটা লাইন আছে, এই যে আমার বারুদ বিস্ফোরণের আগে, তো এই বিস্ফোরণের আগে জেগে উঠেছিল। যে যে লাইনগুলো বললাম সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন ওই আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, এই লাইনটাতে দাগ দেবে। ক্রন্দনরতা ম্যাম এখানে বারুদ, ম্যাম বারুদ বলতে কি এখানে বিবেক না ক্রোধ, কোনটা যদি প্রশ্ন আসে? এখানে যদি আমরা বলবো যে বিবেক না ক্রোধ, না বিবেক নয়, এখানে হচ্ছে ক্রোধ, যে তিনি আর থেমে থাকতে পারছেন, ক্রোধ, তার ক্রোধের কারণ এটাই। মানে অ্যাকচুয়ালি ক্রোধও নয়, আমাদের মনের মধ্যে হয় না যে কোনো কিছু একটা জমতে জমতে থাকে, দীর্ঘদিনের জমা, সেটা যখন বিস্ফোরণ হয় সেটাই বারুদের আকারে। তো সেটাকেই বলা হচ্ছে এখানে, যে আমাদের মধ্যে ক্ষোভ, ক্ষোভই বলো, ক্ষোভ জমতে থাকে। আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিধান চেয়ে, এই লাইনটাতে দাগ দেবে। আর হচ্ছে কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, এটা, এটার থেকে গুরুত্বপূর্ণ কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, এই লাইনটাতে দাগ দাও। কারণ এখানে শিল্প দিয়েও প্রতিবাদ করা যায়, এখানে তার সেই গুরুত্বপূর্ণ তথ্যটাই এখানে কবি দিতে চেয়েছেন, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। ধানক্ষেত থেকে নেওয়া হয়েছে, আগেই বললাম ধানক্ষেত থেকে নেওয়া হয়েছে। এইবারে আমরা আসব যে বিভাব, বিভাব নাটকটির কথা আমরা পড়ব। শম্ভু মিত্রের লেখা, শম্ভু মিত্রের লেখা বিভাব নাটকটির কথা আমরা পড়ব। বিভাব, তাহলে কবিতা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। যদি কারণ কোনো কবিতা থেকে কোনো প্রশ্ন থাকে করতে পারো, যদি পড়ে থাকো। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম ওই শিকার কবিতায় যে দুটো ভোরের মানে কথা বলেছেন কবি, যে একটা ভোর দেখাচ্ছে যে কত সুন্দর প্রকৃতির একটা দৃশ্য, আর আরেকটা ভোরে দেখাচ্ছে কেমন হিংস্রতা, ওইটা একটুখানি আমাকে বলে দেবেন? হ্যাঁ হ্যাঁ মানে অবশ্যই বলে দেবো। এখানে যেটা বলতে চেয়েছে শিকার কবিতাতে, যে একটা ভোর হচ্ছে মানে হিংস্র, অর্থাৎ কি না, একটা আছে যে একটি তারা এখন আকাশে রয়েছে, এই যে ভোরের আকাশ ক্রমশ কি হচ্ছে, এবং সেখানে মানে ভোরের আকাশটা প্রথমবার রাত যখন শেষ হয়ে যায়, গিয়ে যখন ভোর হচ্ছে, তখন কি হচ্ছে, সেই যে দৃশ্যটা সেটা কিন্তু আলোকিত হয়ে যাওয়ার কথা, তাই না? সেইখানটায়। আর একটা ভোর হচ্ছে এখানে একটা আলোকিত আকাশ, একটা যেন কোথাও মানে শিকার কবিতায় আরেকটা হচ্ছে মানে একটা নিসর্গ সৌন্দর্য, সেটার কথা বলা হচ্ছে, কোথাও সৌন্দর্যের কথা বলা হচ্ছে। আর একটা আমরা দেখছি যে যেখানে ভোরবেলার আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, হ্যাঁ, পেয়ারা নোনা প্রভৃতি চারপাশের গাছের রং যেন টিয়ার পালকের মতো সবুজ। এখানে এই যে লাইনটা রয়েছে সেটাতে কিন্তু রয়েছে হলো ভোরের তোমার কি বলে নিসর্গ সৌন্দর্যের কথা। এই ভোর হচ্ছে নিসর্গ সৌন্দর্য। আর একটা ভোর হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ভোর শব্দটা, যেটা মানে একটা নাটকীয় একটা পরিবর্তন হয়েছে, যে ভোরে আমরা দেখতে পাচ্ছি যে যখন ওই যে মানে সারা রাত যে চিতা বাঘিনীর হাত থেকে সে নিজেকে মানে নিজেকে বাঁচিয়েছিল হরিণটা,
তারপর গিয়ে তার কিন্তু সেই রক্ষা হলো না। সে মানে তারপরে সে কিন্তু সেই ভোরে যখন গেল, একটা ভোর যেখানে সে সারা রাত ধরে হরিণটা চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করলো, অন্ধকারে ঘুরলো, যেই না সূর্যালোক হলো তখনই কিন্তু তার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল। তখন তার জন্য কি অপেক্ষা করছিল? সেই যে মানে তাকে শিকার হতে হলো, তাই না? মানে তার জীবনে কিন্তু মৃত্যু ছিল অবশ্যম্ভাবী। তাহলে আমরা জীবনে একটার কথাই বলতে পারি এই জায়গাটার মধ্য দিয়ে, যে জীবনে ভালো এবং মন্দ দুই আসতে পারে, এবং মৃত্যু হচ্ছে সর্বদাই হলো কি বলবো, যে মৃত্যু হচ্ছে মানে মানুষের জীবনে মৃত্যু আসবেই, আমরা দেখেছি যে আকস্মিক। হ্যাঁ অবশ্যই। আর যেটা হচ্ছে মানে এটা হচ্ছে আমরা দেখি না যে অনেক মানুষকে আমরা তার জীবনে মৃত্যুটা একটা সার্টেন স্টেজে গিয়ে হবেই, মানে এটা হয়তো তাকে কোনোভাবে কোনো জ্যোতিষবিদ্যা বা যাই হোক এটার দ্বারা, বা তার নিয়তি যেটাকে আমরা বলে থাকি, যে এটা দিয়ে আমরা কিন্তু আটকানোর চেষ্টা করি, কিন্তু আমরা সেটা আটকাতে পারি না। তাই একটা ভোরের মধ্য দিয়ে জীবনের যেমন একটা সুন্দর প্রশান্তির কথা বলা হয়েছে, আবার সেই আরেকটা ভোর যেখানে কিন্তু আমরা দেখছি মৃত্যু, এটা আমরা আমাদের জীবন দিয়েও প্রত্যক্ষ করি কখনো কখনো, যে আমাদের জীবনে হয়তো দেখা গেল প্রত্যেকটা ভোর যে সুন্দর হবে এমন তো নয়, এমন তো কোনো ভোর আসতেই পারে যে যেদিন দিনটা সুন্দর হলো না, যেদিনকে আমাদের কোনো মৃত্যু দেখতে হলো। এটাই হলো গুরুত্বপূর্ণ। এবার বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। দেখো আর যদি কারোর থাকে এখানে, তাহলে দুটো ভোর দুটো দিকে ইঙ্গিত করেছে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। ভোরের প্রেক্ষাপটটা খুব দরকার, একদিকে সৌন্দর্য মণ্ডিত ভোর, আর একটা হচ্ছে হিংস্রতার ভোর, হিংস্রতা রক্তাক্ত ভোর। দুটো ভোর লিখে রাখতে পারো যদি কারোর অসুবিধা। একবার দেখে নেবে সবাই, যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে, কোনো কবিতা থেকে কোনো লাইন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি বলবো যে বিভাব কবিতাটা দারুণ কবিতা। শিকার, শিকার ঘাস, ঘাস তো অত ছোট কবিতা কিন্তু এত সুন্দর ইনার মিনিং দেওয়া আছে জীবনানন্দ দাশের কবিতায়, যে সেটা বলার বাহুল্য। আচ্ছা, এবারে হচ্ছে এবারে হচ্ছে বিভাব। বিভাব থেকে গুরুত্বপূর্ণ তথ্য কি? বিভাব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে দেখো, বিভাব হচ্ছে শম্ভু মিত্রের লেখা। শম্ভু মিত্র 1915 সালে জন্মগ্রহণ করেন, 1997 সালে শম্ভু মিত্রের মৃত্যু ঘটে। সালটা গুরুত্বপূর্ণ, পড়তে হবে, ঠিক আছে? শম্ভু মিত্রের জন্ম হচ্ছে 1915 সাল, 1997 সালে শম্ভু মিত্রের মৃত্যু হয়। আচ্ছা, এবারে হচ্ছে যে তার জন্মস্থান ছিল কলকাতার ভবানীপুরে, ভবানীপুর এলাকায় তিনি তার জন্মস্থান, ঠিক আছে? নাট্য জীবন যে শুরু করেন তিনি মূলত রংমহল থিয়েটারে যোগদান করেন, সেখান থেকে তার পরে মিনার্ভাতে যুক্ত হন। এইভাবে তার জীবনটা মানে নাট্য জীবন শুরু হয়। তার পরবর্তীকালে নবান্ন, আমরা যে গণনাট্য আন্দোলনের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন, বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, এরা সব একসঙ্গে কাজ করতেন। তারপরে বহুরূপীতে তার যোগদান, 1971 সালে বহুরূপীতে বিশিষ্ট নাট্যকারের দ্বারা মানে মঞ্চস্থ হতে থাকে, ঠিক আছে? এইভাবে মঞ্চ আমরা দেখি যে বহুরূপী থেকে কিন্তু বহুরূপী নাট্য দলের প্রযোজনায় এই নাটকটা প্রথম মঞ্চস্থ হয় 1951 সালে। এই যে বিভাব নাটকটা খুব বিখ্যাত নাটক, প্রথম মঞ্চস্থ হয় বহুরূপী নাট্য দলের প্রযোজনায় 1951 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে বহুরূপী যে নাট্যপত্র, ওদের নাট্যপত্র ছিল যেখানে লেখা হতো, একাঙ্ক নাটকের একটা দল ছিল, সেই নাটক সংকলনে কিন্তু এই বিভাব নাটকটি কিন্তু স্থান পায়। তিনি তাহলে এক কথায় আমরা বলবো নাট্য আন্দোলন, যে নব্য রীতির যে নাট্য আন্দোলন, তার পথিকৃৎ ছিলেন শম্ভু মিত্র।
ফ্যাসি বিরোধী লেখক ছিলেন, তিনি নাট্যকার ছিলেন, নাট্য লেখক, নাট্য নির্দেশক, অভিনেতা, এই সবগুলো বাচিক শিল্পী, এই সবগুলো ছিল, ঠিক আছে তার জীবনে। তিনি যে প্রেক্ষাপটে এই নাটকটা লিখছেন, যে 1943 সালে বাংলায় মন্বন্তর, দুর্ভিক্ষ, মানুষের জীবন, তারপর 47-এ দেশভাগ, দেশভাগের যন্ত্রণা, কিভাবে মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে, বাংলা যে বিভক্ত হয়ে গেছে মধ্যখানে কেটে, কিভাবে মানে বাঙালিরা হাসতে ভুলে গেছে, এই সময়ে বল্লভভাই প্যাটেলের বিখ্যাত মন্তব্য তার পরিপ্রেক্ষিতেই কিন্তু নাটকটা রচিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু নাটকটা রচিত হয়েছে। তাহলে এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ম্যাম প্রথম মঞ্চস্থ সালটা আর একবার বলুন না। কোনটা বলবো? প্রথম মঞ্চস্থ 1951 সালে। পরবর্তীকালে মানে বই বই বা গ্রন্থ বা বহুরূপীর যে গ্রন্থ ঠিক নয়, এটা বলবো যে বহুরূপীর যে একাঙ্ক নাটক সংকলন সেই জায়গাতে এবং নাট্য ওদের যে পত্র সেখানে অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। হয়েছে। এখানে যে চরিত্রগুলো আমরা দেখছি, শম্ভু চরিত্র, যে শম্ভু মিত্র তিনি নিজেই অভিনয় করেছেন। অমরে অমর গাঙ্গুলি, বৌদি বলতে এখানে তৃপ্তি মিত্র, ঠিক আছে, শম্ভু মিত্রর ওয়াইফ ছিলেন তৃপ্তি মিত্র, তিনি অভিনয় করেছেন। এছাড়া আমরা যুবক দেখছি, পুলিশের দল, শোভাযাত্রী, সার্জেন্ট, এই সমস্ত চরিত্র। মূলত সংলাপ আছে প্রথম 5 জনের। প্রথম 5 জন বলতে শম্ভু মিত্র, অমর গাঙ্গুলি, তার বৌদি যে তৃপ্তি মিত্র, সার্জেন্ট আর যুবক, এদেরই মূলত চরিত্রগুলো রয়েছে। নাটকটার সূচনাই হচ্ছে যেখানে শম্ভু মিত্রের একটা দীর্ঘ সংলাপের দ্বারা, নাটকের সূচনাই হচ্ছে শম্ভু মিত্রর একটা লম্বা কথোপকথনের দ্বারা। লম্বা একটা কথোপকথনের দ্বারা, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা একাঙ্ক নাটক। বিভাব নাটকটি কি জাতীয় নাটক? সেটা হচ্ছে, বিভাব হচ্ছে একটা একাঙ্ক নাটক। এই নাটকের যে সমস্ত চরিত্ররা রয়েছে, যারা কিন্তু মঞ্চে এসে উপস্থিত হচ্ছে, আমি আগেই আলোচনা করলাম যে বিভাব নাটকে কোন কোন চরিত্রগুলো রয়েছে। এবার এখানে বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা জানি যে কোনো নাটক করতে গেলে একটা ন্যূনতম তো খরচ লাগে, মঞ্চ, উপকরণ, টাকা, এইগুলোর সেই সময় ভীষণ ভাবে অভাব ছিল। কারণ সদ্য দেশভাগ, আমি বললাম যে, আর এনারাও খুব নাটক করে এখনকার দিনেই কোনো টাকা নেই, তাহলে তখনকার দিনে ভেবে দেখো, তখন তো আরোই তাহলে টাকা নেই, ঠিক আছে। এখনকার দিনেও দেখবে যারা নাটক করে বা থিয়েটার করে তারা বলে যে সেটা দিয়ে কখনোই পেট চালানো যায় না, ঠিক আছে, সেটা একটা শখ। কিন্তু অথচ আমরা অভিনয়ের যদি বেসিক যে শিক্ষাটা বলি, সেটা কিন্তু নাটকই হচ্ছে মূল শিক্ষা। নাটকের নাটকের হচ্ছে যে এই যে দেখো, এই লাইনটা দেখো, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক, বিভাব নয়, অভাব। এই লাইনটাতে দাগ দাও। অভাব নাটক বলতে কি বোঝানো হয়েছে? যে এখানে বিভাব মানে এত অভাব এই সময়ে, এত মানে একটা মিনিমাম উপস্থাপনা করতে গেলে একটা মঞ্চ, একটা পোশাক, তার জন্য তো একটা টাকা খরচ করতে হয়। তো সেই টাকাও কিন্তু এদের ছিল না, কারণ এদের ছিল অভাব, কিছুই ছিল না। আচ্ছা, এই এত প্রতিকূলতা ছাড়াও মানে থাকলেও তারা কিন্তু কখনোই নাটকটা করব না এটা করেননি, বরং তারা যতই প্রতিকূলতা থাকুক না কেন, তারা কিন্তু ভেবে চিনতে একটা পথ কিন্তু তারা বের করেছেন, ঠিক আছে। সাধারণত পুরনো বাংলা নাটক বা উড়িষ্যা বা মহারাষ্ট্রে বা মারাঠি নাটকে ঠিক যে ধরনের কৌশল ব্যবহার করা হতো, এখানে কিন্তু সেই ধরনের কৌশল ব্যবহার করা হয়েছে। মানে উড়ে, আর একটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি মারাঠি এবং পুরনো বাংলা নাটকে যে ধরনের কৌশল ব্যবহার করা হতো, এখানে কিন্তু সেই কৌশলই ব্যবহার করা হচ্ছে। মূল বিষয়টা কি? এবারে আসি যেটা মূল বিষয়, যেখানে বলা হচ্ছে যে শম্ভু মিত্র
একজনের বাড়িতে দরজায় কড়া নাড়ছেন, ঠিক আছে, কড়া নাড়ছেন। আর বাড়ির মালিক ছিল কে না, এই অমর গাঙ্গুলি, ঠিক আছে। অমর গাঙ্গুলি যে চরিত্রটা, তিনি ছিলেন বাড়ির একজন মালিক, ঠিক আছে। আচ্ছা, এবারে তিনি উপস্থিত হলেন অমরের বাড়িতে। আর বৌদি যে চরিত্রটা, অর্থাৎ কিনা তৃপ্তি মিত্র, তাকে সাহায্য করার জন্যই এই যে প্রেম, তারপরে এই যে প্রোগ্রেসিভ লাভ সিন, এগুলো উপস্থাপনা করেছিলেন। ভীষণ হাস্যকর, মানে হাস্যরসের একটা এখানে কিন্তু একটা দারুণ চাহিদা রয়েছে এই নাটকটার মধ্যে দিয়ে। হাসির নাটকের তো দারুণ মানে চাহিদা, সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে কি হচ্ছে, তো অমর গাঙ্গুলি তখন তাকে মানে উপরে আসতে বলছেন, তো শম্ভু মিত্র সেই সময় তার সঙ্গে যাচ্ছেন। এই সমস্ত জায়গাগুলো, এই যে দৃশ্যগুলো রয়েছে এখানে, সিগারেট ধরানো, এই সমস্ত দৃশ্যগুলো কিন্তু খুবই মঞ্চে একটা হাস্যরস তৈরি করেছে। আবার খুব মজাদার বিষয় তার যে হাঁটা, এই জায়গাগুলো। তারপরে হচ্ছে, তারপরেই আমরা দেখছি যে সেখানে বৌদি তৃপ্তি মিত্র তিনি প্রবেশ করছেন সেই মঞ্চে, সেই সময় চায়ের কাপ নিয়ে। শম্ভু মিত্র যিনি কিনা একটা চেয়ারে বসছেন, কখনো টলতে টলতে উঠে দাঁড়াবার ভঙ্গি করছেন, মানুষ হাসছে। এইভাবেই আমরা চরিত্রগুলোকে দেখি। তিনি বলেছেন, তৃপ্তি মিত্র বলছেন যে দিনে দিনে সেই সময় থেকে, সেটা তো আর আগের দিন নেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রেসিভ লাভ সিন ভীষণ ভাবে চলছে, প্রেমের দৃশ্য দেখানো, তার ফলে তার ইচ্ছাতেই কিন্তু সেখানে প্রেমের দৃশ্য দেখানো হলো। রাস্তায় নায়ক নায়িকার ধাক্কা ধাক্কি, এই সমস্ত বিষয়গুলো, এগুলো তাও মারামারির মধ্যে শম্ভু মিত্র বললেন এ বড় জখমি লাভ সিন, ঠিক আছে। এই যে চরিত্রটা, মানে এই যে সংলাপটা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখছি যে যেখানে আমরা ফিল্মি কায়দায়, অর্থাৎ আমরা যখন সিনেমা দেখি সেখানে যেমন রবীন্দ্রনাথের গান ব্যবহার করা হয়, তো এই নাটকের মধ্যেও আমরা দেখছি কিন্তু সেই রবীন্দ্রনাথের গান ব্যবহার করা হচ্ছে। এখানে একটা লাইন দেখো, যে রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক, তাহলে রুশ দেশের মানে রাশিয়ার একজন বিখ্যাত চিত্র পরিচালকের নাম হচ্ছে আইজেনস্টাইন, এখানে দাগ দাও। একবার কাবুকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল। জাপানি থিয়েটারটার নাম কি, তারা কোন দেশে গিয়েছিল, এখানে দাগ দাও। তারপরে আমরা দেখছি যে অমর গাঙ্গুলিকে দেওয়া হয় সে পুলিশ সার্জেন্টের চরিত্রটা। সে তখন শম্ভু মিত্রকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, তার কারণ শম্ভু মিত্র ছিল একটা রাজনৈতিক দলের নেতা, ঠিক আছে। এই সময় অমর গাঙ্গুলি কি বলবো, শম্ভু মিত্র আর অমর গাঙ্গুলি বৌদিকে একটা নিরস্ত করার চেষ্টা করলেন। এই সমস্ত বিষয়, কিছুটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। তারপরে হচ্ছে যে বৌদি পুলিশ আসছে দেখে শম্ভু মিত্রকে পালাতে সাহায্য করলেন। এই নাটকে যেখানে আমরা তুলসী লাহিড়ীর পথিক নাটকের ডায়লগ রয়েছে, বার্নার্ড শয়ের একটা কি বলবো ডায়লগ রয়েছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে কার কার, তুলসী লাহিড়ীর পথিক নাটকের ডায়লগ বলেন, আর বার্নার্ড শয়ের একটা ডায়লগ বলেছিলেন নাটকের, এটা গুরুত্বপূর্ণ। এই লাইনটাতে মানে আর কি এই বিষয়টা মনে রাখবে, লিখে তো দিয়েছি তোমাদেরকে। এবার এখানে আমরা দেখছি যে পুলিশের ঝামেলা এড়াতে গিয়ে শম্ভু মিত্র আর অমর গাঙ্গুলি দুজনেই পালাচ্ছেন আর কি, ঠিক আছে। অর্থাৎ অমর গাঙ্গুলিও কোথায় শম্ভু মিত্রের সঙ্গে কিন্তু মিলেমিশে গেছেন। মিছিলে তারা যাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, সেখানে পুলিশ গুলি চালাচ্ছে, ঠিক আছে, ছেলেমেয়েরা চিৎকার করছে, এই সমস্ত, মানে এক কথায় আমরা নাটকটাকে খুব একটা সামাজিক নাটক বলবো না, এটাতে সামাজিক হাস্যরস, মানে এই স্যাটায়ার ধর্মী, মানে সমাজের যেগুলো হচ্ছে যে তির্যক দিক, সেগুলোকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে। আর তার পরিপ্রেক্ষিতে রাজনীতি রয়েছে, আর তার পরিপ্রেক্ষিতে আমরা বলবো হাস্যরস রয়েছে। এই হচ্ছে নাটকটার প্রধান বিষয়। ম্যাম, নাটকটা কি দরজায় কড়া নাড়া থেকে শুরু হচ্ছে, যেখান থেকে কথোপকথন গুলো শুরু হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজায় কড়া নাড়া থেকে শুরু হচ্ছে। বার্নার্ড শয়ের যে ডায়লগটা ছিল সেটা হচ্ছে দ্য নাইট ইজ কলিং মি। দ্য নাইট ইজ কলিং মি, এই জায়গাগুলো, নাটকটা প্রথম অভিনীত হয়, প্রথম প্রকাশিত হয়, এটা একটা একাঙ্ক নাটক, এগুলো ভালো করে দেখবে। বিভাবের নাম কি হওয়ার কথা ছিল, আচ্ছা
এই নাটকটার উপর কোন নাটকের প্রভাব, যেহেতু ওদের কাছে টাকা ছিল না সেই সময়, তো তার ফলে তারা কোন রীতিটাকে সেই সময় তারা মানে আর কি প্রভাবিত করেছিল, কোন রীতিগুলো বা কোন রীতি অনুযায়ী তারা চলেছিল, সেটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বা নাটকটিকে কিভাবে মঞ্চস্থ করে। জাপানের যে দল, থিয়েটারের দল, তাদের নাম কি ছিল, একজন রাশিয়ান যে চিত্র যে নাট্য নির্দেশক ছিলেন তার নাম কি ছিল, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। ম্যাম রবীন্দ্রনাথের বিভাব শব্দটার অর্থ কি হবে এক কথায়? হ্যাঁ, বিভাব শব্দটা বিভাব শব্দটা, আচ্ছা আচ্ছা, মানে বিভাব শব্দটার কি বলতে চাইছো, যে বিভাব শব্দটার অর্থ কি হবে? ম্যাম অভাব বলছে তো, হ্যাঁ অভাব বলছে, তাহলে বিভাব শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে? বিভাব শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে যে সমসাময়িক যে প্রেক্ষাপট সেই সময়, সেইটাকে বলা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি বিভাব বলতে আমরা বলবো যে আমাদের মনের কোনো ভাব, মানে আমাদের মনের সেটা হাসি হতে পারে, সেটা শোক হতে পারে, আমাদের মনের অনুভূতিটাকে প্রকাশ করা। ঠিক আছে, তার যে প্রধান যে নানা রকম যে ভাবগুলো রয়েছে সেগুলো সৃষ্টির যে কারণ, সেটাই হচ্ছে বিভাব। এটা ব্যঞ্জনা ধর্মী। ব্যঞ্জনা ধর্মী কেন যে নামটা, তার কারণ হচ্ছে আমি আগেই বললাম যে সমাজের যে তির্যক দিকগুলো, যে নির্মম মানে যে সত্যগুলো ছিল, সেটাই এই কবিতায় ব্যঙ্গের দ্বারা কিন্তু এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এই কারণে এই বিভাব নাটকটা কিন্তু, মানে এই নামকরণটা এখানে কিন্তু সার্থক হয়েছে। ঠিক আছে, সমাজের মানুষের যে যন্ত্রণা, এই জায়গাগুলো বোঝাতে পারলাম এবারে? আচ্ছা, জর্জ হ্যাঁ ম্যাম। বার্নার্ড শয়ের, হ্যাঁ, দ্য নাইট ইজ কলিং মি, এই যে লাইনটা, এটা কোন নাটক থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে ক্যান্ডিডা নাটক থেকে নেওয়া হয়েছে। এটা লিখে রাখো, ক্যান্ডিডা, ক্যান্ডিডা নাটক থেকে নেওয়া হয়েছে। আর ক্যান্ডিডা ম্যাম স্পেলিংটা একবার বলে দিন। ক্যান, আমি এখানে লিখতে পারছি না তাই, CANDIDA, CANDIDA। CANDIDA, ঠিক আছে, দেখো আমি লিখে দিয়েছি মেসেজ করে, ক্যান্ডিডা। আর আরেকটা হচ্ছে যে ক্যান্ডিডা হলো, আরেকটা বললাম যে রবীন্দ্রনাথের কোন গান ব্যবহার করা হয়েছে, এখানে হচ্ছে ওই যে মালতী লতা দোলে, ঠিক আছে, মালতী লতা দোলে ওই গানটা, রবীন্দ্রসঙ্গীতটা ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি ওটার আগে একটা ওই বসবে, ওই মালতী লতা দোলে গানটা, যাই হোক, এখানে যেটা দেওয়া হয়েছে সেটাই। আর তুলসী লাহিড়ীর পথিক নাটকের ডায়লগ রয়েছে, তুলসী লাহিড়ীর পথিক। তুলসী লাহিড়ী শম্ভু মিত্রের খুব কাছের মানুষ ছিলেন, বন্ধু ছিলেন। শম্ভু, তার লেখা যে উল্লেখযোগ্য নাটকগুলো ছিল, যেটা হচ্ছে পথিক, যেটা হচ্ছে ছেঁড়া তার, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। কাবুকি থিয়েটার এটা দেখবে। একাঙ্ক নাটক এটা বলেই দিয়েছি। নামকরণের উৎসটা যদি বলো যে বিভাব নাটকটার কোথা থেকে তিনি প্রভাবিত হয়েছিলেন, তাহলে বলবো যে সংস্কৃত নাট্যশাস্ত্র থেকে তিনি প্রভাবিত হয়েছিলেন, এটা লিখে রাখো, সংস্কৃত নাট্যশাস্ত্র থেকে তিনি প্রভাবিত হয়েছিলেন। এগুলো ম্যাম এটা লেখা হয় 1943 সালে? কোনটা, এই নাটকটা? এই বিভাগ, হ্যাঁ না না, 1943 সালে তো লেখা হয় না, এটা হচ্ছে যে আচ্ছা, প্রথম মঞ্চস্থ হচ্ছে 1951-তে, আর লেখা হয় এটা 43।
43 না, ওইটার প্রেক্ষাপটে লেখা হয়, কিন্তু এক্সাক্ট সালটা কবে সেটা মানে লেখা হয় এটা কিন্তু কোথাও শম্ভু মিত্র সেইভাবে উল্লেখ করেননি, ঠিক আছে? এক্সাক্ট কবে লেখা হয় মঞ্চস্থ সালটা কত বললেন? মানে একদম প্রথম মঞ্চস্থ হয়েছিল 1951-তে। ম্যাম হ্যাঁ, ম্যাম বলছি ওই যে ক্যালডিডাটা আপনি বললেন ওটা কি নাটক ম্যাম? ওটা কি ছিল? ওটা বার্নার্ড শয়ের একটা বিখ্যাত নাটক, তার সংলাপ নেওয়া হয়েছে এই নাটকটাতে, মানে বিভাবে তার সংলাপটা নেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে নাটকের সংলাপটা হচ্ছে, দেখবে, দ্য নাইট ইজ কলিং মি। দ্য নাইট ইজ কলিং মি। ম্যাম আসলে তো ম্যাম বিভাব মানে ওই সংস্কৃত নাট্যশাস্ত্রে যে 9টা যে ভাবের কথা বলেছে তার একটা তো বিভাব। হ্যাঁ, স্থায়ী ভাব, যেটা একদমই তাই। হ্যাঁ হ্যাঁ, স্থায়ী ভাব। ওটাই হচ্ছে এখানে, ওটা থেকেই নেওয়া হয়েছে, মানে এখানে সেই স্থায়ী ভাবটা সংস্কৃত নাট্যশাস্ত্র থেকে প্রভাবিত হয়েছে সেটা বললাম। এক্সাক্ট কত সালে এটা লেখা হয়েছে সেটা কিন্তু কোথাও বলা হয় না। আর তবে হ্যাঁ, যেটা প্রেক্ষাপটটা বলা হয় যে কি প্রেক্ষাপটে লেখা হয়েছে, সেটা হচ্ছে 43-এর আমরা দেখছি বাংলায় যে মন্বন্তর, তারপর দুর্ভিক্ষ, তারপর 47-এর স্বাধীনতা লাভ, তারপর দেশভাগের যন্ত্রণা, এই সময়ের প্রেক্ষাপটে নাটকটা লেখা হয়েছে সেটা জানা যায়, ঠিক আছে? প্রেক্ষাপটটা জানা যায়, কিন্তু এক্সাক্ট সালটা জানা যায় না যে কত সালে রচিত হয়েছে। তো ওই ধরে নেওয়া যেতে পারে ওই 1950 সালটা, এক্সাক্ট 1950 সাল বিভাগ লেখা হয়। সাল, ঠিক আছে? শম্ভু মিত্রের প্রথম নাটকই ছিল উলু খাগড়া, আর তারপর ছিল বিভাগ। আর একদম প্রথমেই আমরা একটা লাইন দেখি না, যেখানে লেখা আছে যা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, এই অংশটা কোথা থেকে নেওয়া হয়েছে? একদম এই নাটকটার একদম প্রথমে যেটা দিয়ে শুরু হচ্ছে, এটা মনুসংহিতা থেকে নেওয়া হয়েছে, মনুসংহিতা থেকে নেওয়া হয়েছে এই জায়গাটা, ঠিক আছে? কোনখানটা ম্যাম? যেখানে আমরা দেখতে পাই যে বিভাব নাটক একটা সুন্দর কথোপকথনের মধ্য দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের তো এটা অংশটা হিসেবে দিয়েছে, খুব বেশি কিছু কিছু জায়গা এখানে এডিট করা হয়েছে সেই কারণে। দেখো এখানে লেখাই আছে যে এটা কিন্তু সংস্কৃত নাট্যশাস্ত্র থেকে নেওয়া হচ্ছে, মানে সংস্কৃত পণ্ডিতরা এই জায়গাটা। আর ওই যে বোমকালি বলে একটা শব্দ দেখেছো, বোমকালি কথার অর্থ কি? কেউ বলতে পারবে? বোমকালি মহাশূন্য। মানে তো শিবকালী একসঙ্গে। শিবকালী একসঙ্গে, শিব আর কালীকে একসঙ্গে স্মরণ করা, সেটাই হচ্ছে বোমকালী।
যাই হোক, মূল নাটক ওই জায়গাটা মানে তোমাদের ওখানে এডিট করা হয়েছে বলে এডিট করে দিয়েছে, অতটা দেয়নি। মনুসংহিতার একটা লাইন ছিল যেটা দিয়ে নাটকটা শুরু হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আচ্ছা, এরপরে হচ্ছে যে ওই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে নানা রঙের দিন, এই নাটকটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে নানা রঙের দিন, ঠিক আছে। এই যে এই লাইনটা, মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, এই লাইনটাতে দাগ দাও। এটা মনুসংহিতার লাইন, বললাম না। নানা রঙের দিন, যেটা হচ্ছে মাত্র দুটো চরিত্র রয়েছে এখানে। চরিত্র দুটো হচ্ছে, যেটা মূল নাটক হচ্ছে আন্তন চেকভের লেখা নাটক। চেকভের কথা তোমরা তো পড়েছো, চেকভের কথা, সেই চেকভের এখানে লাইনটা থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে চেকভের সেই লাইনটা থেকেই এখানে নাটকটা নেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার জন্য সমস্ত পরীক্ষা বাতিল হয়েছে সেটা জানো, বা সমস্ত জায়গায় সমস্ত ক্লাস বাতিল হয়েছে। ম্যাম কি ক্লাস? যে সমস্ত মাস্টার্স এর ক্লাস, ইউনিভার্সিটির ক্লাসগুলো রয়েছে সেগুলো সব বাতিল হয়েছে 7 আর 14 তারিখ। ম্যাম সেই দিনগুলো তো সানডে পড়েছে। না না, অনেক ক্ষেত্রে তো বিভিন্ন ডিস্টেন্স এডুকেশনের ক্লাস হয় বা বিভিন্ন প্রফেশনাল ক্লাসেস হয়, সেই সমস্ত ক্লাসগুলো ও বাতিল। আচ্ছা। বা বলতে পারো যে এমন অনেক আছে যেগুলো মিডিয়া সেক্টরে অনেক কাজ, আমাদের কাজ পোস্টপন্ড হয়নি, কিন্তু পার্টিকুলার দিনে অসুবিধা হতে পারে বলে কিছুটা সংকুচিত হয়েছে, কমানো হয়েছে কাজের ভলিউমটা। বা হয়তো ফার্স্ট আওয়ারটা তোমার তো মানে 12টা থেকে 1:30টা অবধি আছে, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো ওই শিডিউলটাকে ওটা মানে আর কি অনেকটা পরের দিকে, হয়তো আমাদের কাজ বিকেলের দিকে রাখা হয়েছে, এরকম আর কি বিভিন্ন সেক্টরে এই জিনিসগুলো করা হচ্ছে। এত ক্যান্ডিডেট আছে, যদিও শহর কলকাতার ক্যান্ডিডেট আমার মনে হয় কমই হবে। রেয়ার অ্যান্ড রেয়ার। আচ্ছা, অজিতেশ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে বলবো যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় 1933 সালে জন্মগ্রহণ করেন। 1933 সালে অজিতেশ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 1983 সালে সম্ভাব্য তিনি মারা যান। 1983তেই মারা যান। 1933-এ জন্মগ্রহণ করেন। তিনিও গণনাট্য নবনাট্য আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীকালে আজকে আমরা রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে দেখছি তো, যে তিনি নান্দিকারের সূচনা করেছিলেন। তো এই নান্দিকার তারপরে হচ্ছে নান্দি মুখ, সেখানকার নাট্যদলের নির্মাতা ছিলেন এই অজিতেশ বন্দ্যোপাধ্যায়, যার গলা ছিল অসম্ভব সুন্দর। সোয়ান সং একাঙ্ক নাটকের দ্বারা প্রভাবিত হয়ে চেকভের লেখা
চেকভের লেখা সোয়ান সং, SWANSONG, সোয়ান সং একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত হয়ে অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন এই একাঙ্ক নাটকটি লিখেছিলেন। যেখানে এক বৃদ্ধ অভিনেতার কথা বলা হয়েছে যে কিনা আরেকবার বলবেন? হ্যাঁ আবার বলবো, আন্তন চেকভ, আন্তন চেকভ, অ্যান্টন ANTON, যাই হোক, অ্যান্টন চেকভের লেখা, তোমরা বাংলাতেই লেখো আন্তন, দন্তের নয় তয় দন্তের ন, আন্তন চেকভের লেখা সোয়ান সং, SWAN, সোয়ান সং, SONG, সোয়ান সং একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত হয়ে অজিতেশ বন্দ্যোপাধ্যায় লিখলেন নানা রঙের দিন এই একাঙ্ক নাটক। হলো। এখানে আরো একটা চরিত্র আছে যেটা হচ্ছে, আমি আগেই বলেছি, বৃদ্ধ অভিনেতা 68 বছরের, আর কালীনাথ সেন, প্রম্পটার, প্রায় 60 বছর বয়স, প্রম্পটার। মুখ্য যে চরিত্র সেই হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়, যিনি 23 বছর বয়সে অভিনয় জীবনে পা দিয়েছিলেন। দীর্ঘদিন তিনি অভিনয় করেন, বহু প্রশংসা পেয়েছেন। এই অবস্থায় অভিনয়ের জন্য তিনি তার সংসারও ত্যাগ করেন, ঠিক আছে, সবকিছুকে বিসর্জন দিয়েছেন এক কথায়। তো শেষে জীবনের শেষ প্রান্তে এসে 68 বছর বয়সে এসে তিনি তার অতীত জীবনের একটা স্মৃতিচারণা করছেন, যেখানে তার মনে হয়েছে যে এটা একটা পবিত্র শিল্প, এটা ঠিক কথাই। আর অভিনেতা হলো যে হচ্ছে দর্শকের কাছে চাকর, ঠিক আছে, দর্শকের হাততালি, তার মানে সবকিছু প্রশংসা, সেটাই একজন অভিনেতার কাছে সবকিছু, এটাই হলো গুরুত্বপূর্ণ। তারপর আমরা একসময় দেখছি যে এই রজনীকান্ত চট্টোপাধ্যায়, তার প্রতিভার অপমৃত্যু ঘটে। তিনি ফেলে আসা দিনের সেই শাহজাহান নাটকের বিভিন্ন চরিত্র অভিনয়ের মহড়া, সেই সমস্ত তিনি উপলব্ধি করেন, যেটা তার প্রতিভা, যে প্রতিভা তার রক্তের মধ্যে ছিল, সেই প্রতিভার কথাই তিনি তুলে ধরেছেন, যার কোনো বিনাশ নেই। অর্থাৎ ফ্ল্যাশব্যাকে তিনি তার অতীত জীবনের একটা স্মৃতিচারণা করছেন। কে করছেন না, রজনীকান্ত চট্টোপাধ্যায় বলে একজন বৃদ্ধ অভিনেতা করছেন। তার ইয়াং এজের কথা আছে, জীবনে তিনি নাটকের জন্য সবকিছু ছেড়ে দিয়েছেন। এই ঘটনাটাই হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন। এই আন্তন চেকভ, যার নাটকের দ্বারা প্রভাবিত হয়েছেন আর কি লেখক অজিতেশ বন্দ্যোপাধ্যায়, মূলত তিনি একজন ডাক্তার ছিলেন, কিন্তু সাহিত্যের প্রতি তার নেশা ছিল। সাহিত্যের প্রতি তার নেশা ছিল, এবং সেখান থেকেই কিন্তু তার এই নাটকটা লেখা, এবং মানে সোয়ান সং, এবং যার দ্বারা প্রভাবিত হয়েছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এবার আমরা একটু দেখি দুটো চরিত্র ছাড়া আর নাটকের মধ্যে আমরা কি কি পাচ্ছি। এই দুটো চরিত্র ছাড়া নাটকের মধ্যে আমরা পাচ্ছি, আচ্ছা, নাটকটার প্রথম যে অভিনয়, নাটকটার যে প্রথম অভিনয় আমরা দেখছি 1961, নাটকটার প্রথম অভিনয় আমরা দেখতে পাচ্ছি 1961 সাল। এই সময় কি হচ্ছে যে প্রথমে তো আর নাট্যগোষ্ঠী ছিল না, অর্থাৎ 1960 সালে নান্দিকার নাট্যগোষ্ঠীর মধ্য দিয়ে নাট্য জীবনটা তার শুরু হয়। তিনি বিভিন্ন নাটক করছেন। পরবর্তীকালে তিনি কিন্তু আর সেই দলে থাকলেন না, পরবর্তীকালে তিনি দল বদলালেন। নান্দিকার ছেড়ে দিয়ে তিনি নান্দির মুখ নামে একটা নতুন নাট্য দল তৈরি করলেন, যার হাত ধরেই কিন্তু এই নানা রঙের দিন এই নাটকটির সূচনা। পরবর্তীকালে 1996 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন।
কার মধ্য দিয়ে আমরা সেটা বলেছি। প্রথম মঞ্চস্থ হচ্ছে নাটকটা 1961 সালে, প্রথম মঞ্চস্থ হচ্ছে নাটকটা 1961 সালে। পরবর্তীকালে 1969 সালে রবীন্দ্র সদনে মঞ্চস্থ হচ্ছে। তারপর 1977 সালে তার সৃষ্টি নান্দিমুখ প্রথম অভিনয় হয় নানা রঙের দিন। তারপর তিনি যে নাট্যগোষ্ঠী তৈরি করেছিলেন অর্থাৎ কিনা নান্দিমুখ, যেখানে 1977 সালে এই নাটকটা প্রথম মঞ্চস্থ হয়। ঠিক আছে। এবারে প্রথমত আমি বলবো যে এই রজনীকান্ত চট্টোপাধ্যায় তার বয়স কত, তিনি কত বছর থিয়েটারের সঙ্গে কাটাচ্ছেন, 45 বছর, সেটা দেখবে ভালো করে। যেখান থেকে আমরা দেখছি যে সূচনাতেই আমরা দেখতে পাবো যে এই বৃদ্ধ রজনীকান্ত যে কিনা প্রবেশ করেছে একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে ফাঁকা থিয়েটারের মঞ্চ, সেখানে নাটকের শেষে তার এমনই অবস্থা যে সে সেখানেই মদ খেয়ে ঘুমিয়ে পড়তো। সে আর ওঠার মতো জায়গায়, সে গ্রিন রুমেই সে ঘুমিয়ে পড়তো, সে আর ওঠার মতো জায়গায় থাকতো না। আজ তিনি একেবারে মৃত্যুর দরবারে এসে উপস্থিত হয়েছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা চরিত্রকে, তিনি হচ্ছেন প্রম্পটার, যিনি হচ্ছেন একজন প্রম্পটার, যেটাকে আমরা বলতে পারি নাটকের পিছনে যারা সংলাপ বলে সাহায্য করেন অভিনেতাদের। একদমই তাই, নাটকের পিছনে। এখানে সেই চরিত্রটা হচ্ছে কালীনাথ সেন, তাই তো? এখানে সেই চরিত্রটা হচ্ছে কালীনাথ সেন, মানে নেপথ্যে যারা থাকে তাদেরকে বলা হয় প্রম্পটার। এখানে সেই চরিত্রটা হচ্ছে কালীনাথ সেন। সে কোথাও শোয়ার জায়গা না থাকায় বৃদ্ধ কালীনাথ কি করে, রোজ লুকিয়ে গ্রিন রুমেই ঘুমোয়। ঠিক আছে, এমন একটা অবস্থা। কালীনাথকে চিনতে পেরে রজনীকান্ত সে তার জীবনের সেই অতীত দিনের কথা বলতে শুরু করে। তার যে সুদীর্ঘ জীবনের শেষ প্রান্তে এসে তার যে স্ত্রী, ছেলে মেয়ে, সংসার এসব আর কিছুই তার নেই, তিনি যে সম্পূর্ণভাবে নিঃসঙ্গ, সেই কথাটা কিন্তু আমরা জানতে পারি। এই জায়গায় আমরা প্রথম দেখতে পাচ্ছি যে ব্যক্তি রজনীকান্তকে, ব্যক্তি সত্তা তার জেগে উঠেছে। পেশাগত জীবন একদিকে, তার থিয়েটারের প্রতি অকৃত্রিম ভালোবাসা, আর অন্যদিকে তার জীবনের শেষ প্রান্তে এসে মনে হয়েছে কোথাও তিনি যেন সংসার জীবন থেকে একেবারে ব্যর্থ। এই জায়গা থেকে, এই কারণে হয়তো থিয়েটারের কারণেই তার প্রেমিকার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। এই সমস্ত বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলছেন যে একজন নাট্যকারের জীবনে সেটাই হচ্ছে সব, যেটা হলো যে তখনই হলো সব যে কিনা তার যখন আমরা দেখছি যে যার হাতে মেডেল, প্রশংসা, সার্টিফিকেট, এগুলো মানে দর্শকের হাততালি হচ্ছে সব, এইগুলোর কোনো দাম নেই। এই মেডেল, প্রশংসা সবই হচ্ছে দর্শকের হাততালি। দর্শকের হাততালি থাকলেই এগুলো সবকিছু থাকবে। এগুলোই হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আর এখানে একটা বিখ্যাত নাটকের কথা বলা হয়েছে। এখানে বিখ্যাত সেই নাটকগুলো কি কি, একটা হচ্ছে শাহজাহান নাটকের কথা বলা হয়েছে, ডিএল রয়ের শাহজাহান নাটকের কথা বলা হয়েছে। আর একটা রজনীকান্ত বলছেন যেটা হচ্ছে রিজিয়া নাটক। রিজিয়া, আবার নাটকের শেষ পর্বে ওথেলো, শেক্সপিয়ারের ওথেলোর কথা মনে করে তিনি একেবারে ভীষণ হতাশায় ভেঙে পড়েছেন। আর তার 68 বছর বয়সে তিনি এই রজনীকান্ত 45টা থিয়েটারের সঙ্গে কাটিয়েছিলেন। 45টা থিয়েটারের সঙ্গে কাটিয়েছিলেন, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। ম্যাম নাটকগুলোর নাম আর একবার বলুন না। ডিএল রায়ের শাহজাহান নাটক, ম্যাম রিজিয়া তো মধুসূদন দত্ত তো ম্যাম, রিজিয়া। রিজিয়া হচ্ছে নাটকের মধুসূদন দত্তেরই তো, ওই যে রিজিয়া নাটকে বক্তিয়ারের যে সিনটা উনি করে দেখাচ্ছিলেন। হ্যাঁ, হ্যাঁ।
ম্যাম শাহজাহান, ওথেলো আর রিজিয়া। রিজিয়া আর শাহজাহানের চরিত্রটা হচ্ছে এর তোমার কি বলে এই না না ওটা কিন্তু এর নয়, না না তারা বলছি রিজিয়ার নাটকটা হচ্ছে তোমার রিজিয়ার নাটকটা হচ্ছে প্রবাবলি এটা মনমোহন রায়ের রিজিয়া, তার কথা বলা হয়েছে, মধুসূদন নয়, মনমথ রায়, মনমথ রায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মনমথ রায়ের নাটক। আচ্ছা, শাহজাহানের এখানে ঔরঙ্গজেব চরিত্রটার কথা বলা হয়েছে, ঠিক আছে, শাহজাহানের এখানে ঔরঙ্গজেব চরিত্রটার কথা বলা হয়েছে। আচ্ছা, লাইফ বাট আ ওয়াকিং শ্যাডো আ পুয়ার প্লেয়ার, এই যে বিখ্যাত নাটকের উদ্ধৃত অংশ, এটা কোন নাটকের অংশ? সেটা হচ্ছে ওথেলো, যেটা তিনি বলেছিলেন, যেটা ছিল কিনা তার লাস্ট সংলাপ, শেষ সংলাপ, লাইফস বাট ওয়াকিং শ্যাডো, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। না সরি, নাটকের শেষ সংলাপ বোধহয় এটা ছিল না, আরেকটা বোধহয় ছিল আ হর্স মাই কিংডম ফর এ হর্স, এইটা বোধহয় ছিল। এক মিনিট দাঁড়াও দেখি। লাইফ, হ্যাঁ ম্যাম, হর্স টাইপ। হ্যাঁ, লাইফ লাইফ বাট ওয়াকিং শ্যাডো হচ্ছে ওথেলো নাটকের সংলাপ, ঠিক আছে, এটা ঠিক আছে। ম্যাম এই হর্সটা কোন নাটকের সংলাপ? দাঁড়াও বল, একবার লাইনটাকে দেখে নি। এই যে একদম শেষে, ম্যাম এটা ম্যাকবেথ হবে না ম্যাম? কোনটা? প্রথম এই ও নাও ফরএভারটা তো ওথেলো, আর এইটা ম্যাকবেথ নয়, লাইফস বাট ওয়াকিং শ্যাডো? না ম্যাকবেথ নয়, ম্যাকবেথ নয়, এটা হচ্ছে রিচার্ড থ্রি, শেক্সপিয়ার, রিচার্ড থ্রি। রিচার্ড থ্রি আরেকটা আছে, আরেকটা হলো ওই এ নাটকটা, যেটা হচ্ছে তোমার কি বলে ফেয়ার রয়েল দ্য ট্রাঙ্কুইল মাইন্ড, আছে না লাইনটা, ওই যে ফেয়ার রয়েল, আগের লাইনটা। হ্যাঁ ম্যাম, ও নাও ফরএভার, ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্কুইল মাইন্ড। ওটা ওথেলো। ম্যাম প্রথমটা ওথেলো। হ্যাঁ ওথেলো, ওটাও ওথেলো। তারপরে হচ্ছে তোমার ওই লাইফস বাট ওয়াকিং শ্যাডো, ওটাও ওথেলো। আর লাস্ট লাইনটা ম্যাম? ওটা রিচার্ড থ্রি। ওটা রিচার্ড থ্রি। আ হর্সটা রিচার্ড থ্রি থেকেই নেওয়া, বাট লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো ওথেলো ম্যাম থেকে। একটা 12 এর মানে সহায়িকা বইয়ে দেখছিলাম, ওটা ম্যাকবেথ লেখা আছে। ম্যাকবেথ লেখা আছে, কিন্তু না ওটা ম্যাকবেথ হবে না, কারণ ম্যাকবেথ থাকলে তো তোমাদের এতে থাকতোই, ম্যাকবেথ হবে না ওটা, ওথেলো থেকেই নেওয়া হয়েছে, ম্যাকবেথের এখানে নেই অংশ। ঠিক আছে, আমি তবু একবার দেখে নেবো, ঠিক আছে, একবার একটু দেখে নেবো এই জায়গাটা, বাট ওইটা রিচার্ড থ্রি থেকেই নেওয়া হয়েছে, আ হর্স মাই কিংডম ফর এ হর্স। ওটা ওথেলো থেকে নেওয়া হয়েছে। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো আ পুয়ার প্লেয়ার, এটা ওথেলো থেকেই নেওয়া হয়েছে, ম্যাকবেথ হবে না, ম্যাকবেথ নয়, ম্যাকবেথের এখানে কোনো লাইন নেই। অ্যাকচুয়ালি এরা তো দেখে না ঠিক মতো, আমি তিনটে লাইনই একবার দেখবো, চেক করে বলে দেবো, ঠিক আছে, আজকেই বলে দেবো। আচ্ছা, এই হলো মোটামুটি ভাবে নাটক, আর যে যে লাইনগুলো বললাম এইটুকু পড়ে যাবে,
হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আর এর ছাড়াও দুটো গল্প রয়েছে। একটা হচ্ছে বেট্রোল ব্রেক্টের, যেটা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, যে পড়তে জানে এক মজুরের প্রশ্ন। এটা একটা কবিতা, এর পরেই রয়েছে, ওটাও দেখিয়ে দিই, আজকে এটা শেষ করে দেবো। আন্তর্জাতিক কবিতা, ছোটই আছে, বেশি বড় না। পড়তে জানে এক মজুরের প্রশ্ন, যেটা হচ্ছে বেট্রোল্ড ব্রেক্ট। বেট্রোল্ড ব্রেক্টের লেখা একটা বিখ্যাত, যেটা শঙ্খ ঘোষ পরবর্তীকালে অনুবাদ করেছিলেন। কি কারণে কবিতাটা ছিল? মূলত তিনি ছিলেন নাট্যকার। এই বেট্রোল্ড ব্রেক্ট, যিনি কিনা নাট্যকার, এই কবিতাটা কবির কোয়েশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস, এই জায়গা থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটা নেওয়া হয়েছে, তিনি ছিলেন একজন নাট্যকার, তিনি হারভেস্ট নামক একটা পত্রিকার সম্পাদক ছিলেন, যার প্রথম রচনা ছিল দ্য বাইবেল। প্রথম রচনা ছিল বাইবেল। এর উৎসটা হচ্ছে, আলোচ্য কবিতাটার উৎস, এই যে পড়তে জানে এক মজুরের প্রশ্ন, এর উৎস হচ্ছে কোয়েশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস। কোয়েশ্চেনস ফ্রম এ ওয়ার্কার, একজন শ্রমিকের প্রশ্ন যে কিনা পড়তে জানে। ঠিক আছে, এখান থেকে অনুবাদ করা হয়েছে। মানে কবিতার কথক সে পড়তে জানে, কিন্তু সে একজন মজুর, সে খেটে খাওয়া যে সম্প্রদায় তারই প্রতিনিধি। আমরা দেখছি যে সে কিনা যখন সে একটু লেখাপড়া করতে জানে, সে কি করছে, প্রশ্ন করছে সমাজকে, যে সমাজে কেন এই ধরনের কাঠামো, শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম, অথচ তাকে সমাজে কোনো রকমের দাম দেওয়া হয় না, তার স্থাপত্য, তার সমৃদ্ধি, এগুলো নিয়ে কখনো কেউ খোঁজ নেয় না, তারা বরাবর ছিল উপেক্ষিত। সমাজের বিকাশের ক্ষেত্রে তারা সব থেকে বেশি, তাদের পরিশ্রম রয়েছে, কিন্তু তাদের জীবনে কোনো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নেই, তারা জীবনে সামাজিক সম্মানটুকু পায় না, এই সমাজ তাদেরকে কখনোই কোনো গুরুত্ব দেয় না। এই হচ্ছে কবিতাটার মূল বিষয়বস্তু। কবিতাটার অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। কবিতাটার চরণ সংখ্যা হচ্ছে 23টা। শঙ্খ ঘোষের অনুবাদের যে সংকলন, তার নাম হচ্ছে বহুল দেবতা বহুস্বর। বহুল দেবতা বহুস্বর। আশা করি এগুলো আমি সবই তোমাদের নোটসের মধ্যে দিয়েছি। বহুল দেবতা বহুস্বর। বহু স্বর, স্বর মানে দন্তে শয়ে বয় র, স্বর। কবিতাটা একটু বলে দিই, যে কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস, বইয়ে লেখে রাজার নাম। তো বলছে যে এই 7 দরজাওয়ালা থিপস, যেটা নীল নদীর তীরে গ্রিসে, মিশরে অবস্থিত একটা বিখ্যাত শহর, এই গ্রিসের থেবাই এর অনুকরণে এটার নামকরণ হয়েছিল। একটা স্থাপত্য, একটা মন্দির স্থাপত্য এই থিপস। ঠিক আছে, বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? সরি, বইয়ে লেখে রাজার নাম, মানে কোন রাজার আমলে এটা বানানো হয়েছে সেটা লেখা হয়, কিন্তু বলছে রাজারা কি এটা বানিয়েছে? রাজারা কি ঘাড়ে করে পাথর নিয়ে আসতো? আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? লাইনে দাগ দেবে, ওই 7 দরজাওয়ালা থিপসের নিচে দাগ দেবে, আর ওই ব্যাবিলনের নিচে দাগ দেবে। ব্যাবিলন জানো, বর্তমানে ইরাকের একটা রাজধানী, যেটা হচ্ছে বাগদাদ, সেখান থেকে একটু দূরে ব্যাবিলন। ঠিক আছে, কিছুটা দূরে, 55 মাইল মতো দূরে, এরকম একটা রাস্তা। তো যাই হোক, সেখানে আমরা দেখছি যে এই শহরটাও একদিন, কিন্তু আমরা ব্যাবিলনের কথা আমরা জীবনানন্দ দাশের কবিতাতেও দেখেছি, যে সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো, সমস্ত বড় বড় সারা পৃথিবীর উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? জয়তরণে ঠাসা মহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো? সিজার, মানে জুলিয়াস সিজারের কথা বলা হয়েছে। এই যে লিমা, যেটা হচ্ছে পেরুর রাজধানী, লিখে রাখো, লিমা, দাগ দাও নিচে, লিমা হচ্ছে পেরুর রাজধানী।
লিমা হচ্ছে পেরুর রাজধানী। চীনের প্রাচীর, তারও ঠিক তাই। তো রাজমিস্ত্রিরাই আসল। কাদের জয় করলো সিজার, এখানে কাদের কাদের নামকরণ করা হয়েছে, যে সমস্ত রাজা বা যে সমস্ত স্থাপত্য, সেগুলো গুরুত্বপূর্ণ, দেখে যাবে। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে 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 সেই রাত্রে চিৎকার করে উঠেছিল কৃতদাস, চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তো ছিল। বিরাট আর্মাডা যখন ডুবলো, বলছে তরুণ আলেকজান্ডার এসেছিল ভারতে, তিনি কি একলাই জয় করেছিলেন? বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি। 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডরিক। কে জিতেছিল? একলা সে? মানে আমরা বলতে পারি আমাদের সবসময় রাজাদের নামগুলোই আমাদের সামনে আসে জীবনে, বাকিদের নাম কখনো সামনে আসে না। এটা হচ্ছে অত্যন্ত সেই যাদের কথা, আলেকজান্ডার ম্যাসিডোনিয়ার গ্রিক রাজা যিনি ভারতবর্ষে আসছেন, তাদের কথা বলা হয়েছে। বাইজেন্টিয়ামের কথা বলা হয়েছে, রোমান সাম্রাজ্যের একটা প্রচলিত নাম। আটলান্টিক, গ্রিক কাহিনী অনুসারে যে ভূমিকম্পের ফলে কি হয়েছিল, এই দ্বীপ রাষ্ট্র পুরো একদম অতল গর্ভে চলে গেছিল। সিজার বলতে রোমান সম্রাট জুলিয়াস সিজারের কথা বলা হয়েছে। ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যেখানে কিনা আমরা দেখছি রাজা দ্বিতীয় ফিলিপ তার যে তিনি পাঠিয়েছিলেন স্প্যানিশ একটা নৌবহর, ঠিক আছে, জাহাজ, কিন্তু সেটা যুদ্ধে সমুদ্রে ডুবে গিয়েছিল। সেটার কথা বলা হয়েছে। স্প্যানিশ আর্মাডা ধ্বংস হলো, স্পেনের পরাজয় হলো এই জায়গাগুলো। তো এই যে বলছে এতগুলো কে জিতেছিল, একলা সে? এরা কি সবাই একলা জিতেছিল? পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? কারাই বা এর ক্রেডিটটা নিত? 10 বছরে এক একজন মহামানব খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। বলছে এত খবর, এত প্রশ্ন, এতগুলো জায়গার নাম দেওয়া আছে, কিন্তু এখানে যেটা বলার নেই যে এই উত্তরগুলো দেওয়ার কেউ নেই। কেন এদের নাম এসছে, কেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের কথা উঠে আসেনি, সেই কথা কিন্তু কোথায় কেউ প্রশ্ন তোলেনি। এটাই হলো কবিতার মূল বিষয়বস্তু। এই যে জায়গাগুলো আমি বললাম, দ্বিতীয় ফ্রেডরিক, স্পেনের ফিলিপ, বিরাট আর্মাডা, যে যে চরিত্রগুলো বললাম, জুলিয়াস সিজার, তরুণ আলেকজান্ডার, তারপরে হচ্ছে প্রত্যেকটার ঘটনা বলেছি, ব্যাবিলন, বাইজেন্টিয়াম, সিজার, জুলিয়াস সিজারের কথা বললাম, তারপর হচ্ছে এই যে লিমা, তারপর হচ্ছে ব্যাবিলন, তারপর হচ্ছে 7 দরজাওয়ালা থিবস, আর একটা কি যেন দেখলাম, মোহনীয় রোম, আটলান্টিস যে মানে সমুদ্র, এই সরি ভূমিকম্পের ফলে যেটা আর কি নষ্ট হয়ে গিয়েছিল আটলান্টিস। এই প্রত্যেকটার নাম গুরুত্বপূর্ণ, দেখতে হবে। আচ্ছা ম্যাম, বলছি মহামানব এই যে 10 বছর, এই এই মানে 10 বছরটা কেন দিয়েছে, মানে 10টার ভেতর কি মানে কোনো সংকেত আছে বা কিছু আছে? দাঁড়া এক মিনিট, কোন লাইনটায় বলো, শেষের দিকে না? ওই যে জয়োৎসবের ভোজ বানাতো কারা, 10 বছরে এক একজন মহামানব। হ্যাঁ, মানে একটা কি হচ্ছে, মানে একজন যখন আসছে, আমরা কন্টেম্পোরারি সময়ে কাউকে দেখতে পাই না, ঠিক আছে? এটা কিন্তু ইতিহাসের নিয়ম। সাধারণত একটা একটা সময়ের থেকে আরেকটা সময়ের একটা ব্রেক থাকবে। মানে একজন যখন রাজা আসছে, তখন তো বিভিন্ন রাজা বিভিন্ন দশকে আবির্ভাব হয়েছে তাদের, তারা কেউ কিন্তু এক দশকে কেউ হয়নি। মানে ধরো এই প্রথম দশকে একজন রাজা, তার পরের দশকে আরো একজন রাজা। তো এইভাবে, এই কারণেই 10 বছরের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এটা দশক হিসাবে ব্যবহার করা হ্যাঁ হচ্ছে। ম্যাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ইতিহাস বলে যে কখন আমরা আকবরের সময় তো রাজা নিশ্চয়ই জাহাঙ্গীরকে দেখিনি, আকবর জাহাঙ্গীর যদিও সন্তান পরপর হয়েছে তাই, কিন্তু আমরা যদি ধরো, আমি একই বলছি, যেমন আলাউদ্দিন খালজি আর আকবর দুজনকে তো কন্টেম্পোরারি টাইমে কখনো দেখিনি, তাই না? বা ধরো ইংরেজের সময় আমি বলছি যে আমি আমি যদি আমাদের দেশের কথাই বলি, একটু আধুনিক যুগে, তো তোমরা পড়তে গিয়ে দেখেছো যে রানী রাসমণি যখন কাজ করছেন, মানে তার জীবনের শেষ দিন, যখন কিনা শ্রীকৃষ্ণ দেবের আবির্ভাব ঘটছে, বা শ্রীরামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দ, তারা কি দুজন কন্টেম্পোরারি টাইমে ছিলেন? ছিলেন না, দুজন আলাদা আলাদা সময় ছিলেন। এটাই হলো মূল বিষয়।
এটা ইতিহাসের নিয়ম, কালের নিয়ম, যে কেউ একসাথে আসবে। 23টা চরণ রয়েছে কবিতাটাতে, ঠিক আছে। কবিতাটাতে এতগুলো যে প্রশ্ন করা হয়েছে, এতগুলো প্রশ্ন কোথায় করা হয়েছে কবিতাতে? আমরা মোট ঐতিহাসিক সম্রাটের কথা পেয়েছি, 4জন ঐতিহাসিক সম্রাটের কথা আমরা পেয়েছি, 4জন ঐতিহাসিক সম্রাট রয়েছে। আর পুরো কবিতাতে প্রশ্ন করা হয়েছে তোমাদের 15টা প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। আর এখানে বলছে না যে জয়োৎসবের ভোজ, মানে এক একজন জিতে গেছে আর তাদের বিজয় রথের কথা তারা উল্লেখ করে গেছে, সেটাই এখানে জয়োৎসবের ভোজ। লাস্ট ওয়ান হচ্ছে অলৌকিক কর্তার সিং দুগ্গাল, অলৌকিক, যার অনুবাদক ছিলেন অনিন্দ্য সৌরভ, যেটা একটা ভারতীয় গল্প। এরপর আমার বাংলা আছে, যেটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, আর ক্লাস 11টা একটু দেখিয়ে দেবো, কালকে পড়িয়ে দেবো ক্লাস 11টা, তারপরে যা যা তোমরা বলবে রিভিশন একবার বলে দেবো। সবাই পড়ো কিন্তু এই কদিন, আর একটুও টাইম নেই, প্লিজ সকলে পড়ো, অন্তত 6 ঘন্টা দিতেই হবে, অনেক বড় সিলেবাস। এত নাম ধাম তারিখ, দেখি আমি সাজেশন কি করি। ম্যাম সাহিত্যিক যেগুলো আছে না, শুধু না মানে সালটুকু পড়লে হবে নাকি বাবা মা এগুলোও পড়তে হবে? আমাদের টেক্সটের জন্য হ্যাঁ ম্যাম। বাবা মা অত দেখতে হবে না, বাবা মা থেকে অত প্রশ্ন আসে না। জন্মসাল, জন্ম মৃত্যু সাল, এটা একটু দেখবে, পারলে কোথায় একটু জন্মগ্রহণ করেছে দেখবে, অত ব্যক্তিগত জীবন বাবা মা আসবে না। বাবা মা মধ্যযুগটা ভালো করে পড়বে, বাবা মা আসে, মধ্যযুগের বাবা মা গুলো পড়বে ভালো করে, বিজয় গুপ্ত। আচ্ছা এবার বলি, হ্যাঁ, অলৌকিক। অলৌকিক হচ্ছে যে, অলৌকিক হচ্ছে যে জ্যোৎস্না রাতে ট্র্যাজেডি, জ্যোৎস্না রাতে ট্র্যাজেডি বলে একটা গল্প সংকলন থেকে এই অলৌকিক গল্পটা নেওয়া হয়েছে। কর্তার সিং দুগ্গাল যিনি লিখেছিলেন দেশভাগের যে যন্ত্রণা, আগেই বলেছি দেশভাগের যন্ত্রণা, সেই সমস্যা, সেই সবকিছু মানুষের মনের যে অন্তর্দ্বন্দ্ব সেই সময় চলছে, সেই বিষয়গুলো এই অলৌকিক গল্পের মধ্যে উঠে এসেছে। জ্যোৎস্না রাতে ট্র্যাজেডি এই গল্প সংকলন থেকে নেওয়া। পরবর্তীকালে লেখকের দ্য মিরাকল নামক ইংরাজি গল্পের অনুবাদ থেকে অনুবাদক ছিলেন অনিন্দ্য সৌরভ। দ্য মিরাকল নামক গল্পটার অনুবাদক ছিলেন, আমরা দেখছি এই অনুবাদক ছিলেন, আমরা জানি যে ইংরাজি গল্পের অনুবাদক ছিলেন অনিন্দ্য সৌরভ, ঠিক আছে। এখানে গুরু নানকের কথা বলা হয়েছে, তার অলৌকিক জীবন কিন্তু এখানে ফুটে উঠেছে। গুরু নানক, শিখ ধর্মের যিনি প্রবর্তক, গুরু নানক, ঠিক আছে, যিনি হচ্ছেন শিখ ধর্মের প্রবর্তক, ঠিকই বলেছে, শিখ ধর্মের প্রবর্তক, তার কথাই কিন্তু এখানে উঠে এসেছে। প্রথম গুরু যাকে বলা হয় শিখ ধর্ম, শিখ ধর্মের প্রবক্তা, যিনি লাহোর শহর থেকে প্রায় তালবন্দি বলে একটি জায়গায়, যেখানে 1469 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এখানে মর্দানা যিনি হচ্ছেন গল্পে গুরু নানকের শিষ্য, আর আরেকজন আছেন যে কিনা হচ্ছে বলি কান্ধারি, যে গল্প অনুসারে যে কিনা কান্ধারি, যে একজন দুষ্টু লোক, ঠিক আছে, মানে অর্থাৎ যে কিনা ঈর্ষা পরায়ণ, হিংসা করে, দরবেশ বলি কান্ধারি, ঠিক আছে।
জঙ্গলে কুটির বেঁধে থাকে, ভীষণ ঈর্ষাপরায়ণ একটা মানুষ, তার কথা এখানে বলা হয়েছে। গল্পটা ভালো গল্প, যেটা হচ্ছে যে ভয়ানক প্রচন্ড রোদ গরমের মধ্যে গুরু নানক একদিন তার অনুচর তার শিষ্যদেরকে নিয়ে তারা কি করছেন, হাসান আবদালের জঙ্গলে গিয়ে পৌঁছন। হাসান আবদাল জঙ্গলটার নাম হচ্ছে হাসান আবদাল, ঠিক আছে। সেই জঙ্গলে গিয়ে সেখানে তারা গিয়ে পৌঁছলেন। সেই জঙ্গলে রয়েছে কে না, সেই দরবেশ বলি কান্ধারী। এবার এমন একটা পরিস্থিতিতে শিষ্য মর্দানার খুব জল তেষ্টা পায়। তার শিষ্য ছিলেন বললাম মর্দানা। তো মর্দানার এরকম অবস্থা দেখে গুরু নানক পাহাড় চূড়োয় বলি কান্ধারী ওই দরবেশের কাছে যেতে বলেন, কারণ তার কাছে কুয়োতে জল ছিল। তো মর্দানা পাহাড়ে যায়, গিয়ে তাকে বলে যে তার কাছ থেকে জল চায় ওই বলি কান্ধারীর কাছে। বলি কান্ধারী কিনা প্রথমে জল দিতে রাজি থাকলেও পরে যেই শুনেছে যে সে গুরু নানকের শিষ্য, তখন তাকে তাড়িয়ে দেয়। নানক তখন কি করে, মর্দানাকে আবার যেতে বলেন, কিন্তু এবারও সেই একই ঘটনা ঘটে। ফলে মর্দানা কি করে, আরো নিরাশ অবস্থায় নানকের কাছে ফিরে আসেন। পুরো ঘটনাটা শুনে জয় নিরঙ্কার বলে কি করলেন, মর্দানাকে আরো একবার বলি কান্ধারীর কাছে যাওয়ার পরামর্শ দিলেন। তৃতীয়বার যখন কিনা পাহাড় চূড়োয় পৌঁছে সে বলি কান্ধারীর পায়ে লুটিয়ে পড়ছে, ক্রুদ্ধ ফকির তখন আরো রেগে যাচ্ছে, গিয়ে কি করছে, গুরু নানককে প্রচন্ড গালিগালাজ করে মর্দানাকে বলে চলে যেতে। মর্দানা তখন ওই নানকের পায়ের কাছে এসে অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ে, সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন নানক তাকে কি করেন, পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে সামনের পাথরটা সরাতে বলেন, এবং পাথরটা সরাতেই সেখানে থাকে ঝর্ণা, এবং ঝর্ণার জলদিকে জলের প্রয়োজনে বলি কান্ধারী কুয়োয় গিয়ে দেখেন যে তার আর কোনো কুয়োর মধ্যে জল নেই, ঠিক আছে। জলস্রোত বইছে কোথায়, যেখানে কিনা ওই গুরু নানক রয়েছেন সেই বাবলা তলায়। এইভাবে তা দেখে মর্দানা চেঁচিয়ে উঠল। নানক তাকে শান্ত গলায় জয় নিরঙ্কার ধ্বনি দিতে বললেন, এবং কাছে আসা মাত্রই হাত দিয়ে পাথরটাকে থামিয়ে দিলেন। মানে দেখা যাচ্ছে যে ক্ষুব্ধ এই বলি এই দৃশ্য দেখে একটা পাথরের চাঙড় গড়িয়ে দিচ্ছে ওপর থেকে, যাতে ওদের গায়ে এসে লাগে। তো যাই হোক, জয় নিরঙ্কার বলতে পাথরটাকে থামিয়ে দিলেন, এবং গুরু নানকের হাতের ছাপ লেগে থাকায় তখন থেকে ওই হাসান আবদালের নাম হয়, ওই যে জায়গাটা যেখানে গিয়ে তারা উঠেছিল সেই গল্পে যে পাহাড়, সেই হাসান আবদালের নাম হয়েছিল পাঞ্জা সাহিব। পাঞ্জা সাহিব, এটা হলো গুরুত্বপূর্ণ। তো লেখক বলছেন তিনি যখন এই গল্পটা শুনছেন, মায়ের মুখে এই গল্পটা শুনে তার একদম ভালো লাগছে না, বলছে আরে এ তো অবিশ্বাস্য একটা গল্প, অলৌকিক গল্প। এই ঘটনাটা লেখককে মায়ের বান্ধবী তাকে লেখককে আরো একবার শুনিয়েছিলেন, যে পরাধীন ভারতবর্ষ ঠিক এইভাবেই নিরপরাধ দেশবাসীর উপর ইংরেজ শাসকরা কিভাবে অত্যাচার করত। তখন কি করছে যে এই ইংরেজদের হুকুম কোথাও ট্রেন থামানো যাবে না, কিন্তু পাঞ্জাব সাহেবের লোকেরা এমন অন্যায় মেনে নিতে পারতো না। তারা কি করতো, রেল লাইনের ওপর দিয়ে তারা শুয়ে পড়তো, প্রথমে পুরুষ মহিলা তারপর বাচ্চা। তো হুইসেল দিতে দিতে যখন ট্রেনটা সামনে আসতো, দেখা যায় যে তার মায়ের বান্ধবীর স্বামী এবং সঙ্গীদের বুকের ওপর দিয়ে চাকা চলে গেছিল। মানে ইংরেজরা তো থামতো না, চাকা নিয়ে চলে গেছিল। এইরকম অবস্থা, মানে কত তুচ্ছ মানুষের জীবন মারা গেছে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যে একটা টাইমে তো কিন্তু নানকের শিষ্য হওয়ায় মর্দানাকে তো জল পেয়েছিল, কিন্তু আধুনিক যুগে এসে কি হলো, এটা কেন মানে আর কি একটা অলৌকিক গল্প, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তখন কিন্তু আর পাঞ্জাব সাহেবের লোকেদের জীবন তুচ্ছ করে রেল লাইনের ওপর এই যে শুয়ে পড়লো, এবং ঝড়ের গতিতে আসা ট্রেন থামানোর যে গল্প সেটা উপলব্ধি করছিলেন। তারা বুকের ওপর দিয়ে লোহার চাকার ভার নিয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত দেশবাসীর মুখে তুলে দেয় রুটি আর জল। এই কারণেই এটা অলৌকিক, কিন্তু এই গল্পটা অলৌকিক হলেও গল্পটা ভীষণ ভাবে একটা তাৎপর্যপূর্ণ গল্প। গল্পের রচয়িতাকে, অনুবাদককে, কোথা থেকে নেওয়া হয়েছে, মূল গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, কর্তার সিং দুগ্গাল
তার গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, অনিন্দ সৌরভ কোথা থেকে লিখছেন, সেগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর রাওয়ালপিন্ডি মানে বর্তমানে কর্তার সিং দুঙ্গাল অ্যাকচুয়ালি ওই শিখ মানে এখনকার কনটেক্সটে তিনি পাকিস্তানে তার জন্ম হয়েছিল, ঠিক আছে, রাওয়ালপিন্ডিতে। আচ্ছা ম্যাম, মর্দানাকে জল দেবে না এটা তো জানতো, তাও এতবার করে কেন পাঠাচ্ছিল? মরেই তো যেত। কে? গুরু নানক বারবার। বলেছে যে অলৌকিক মানে একজন মুসলিম একজন সুফি সাধক ছিলেন ওই বলি কান্ধারি, ঠিক আছে, যে ওই নানকের যে ঐশ্বরিক যে তার একটা ক্ষমতা রয়েছে সেটা কখনোই মেনে নিতে পারতেন না। তোর ওই ঐশ্বরিক ক্ষমতাটা আমরা তো যে কোনো জায়গায় দেখেছি না, বুদ্ধদেবকেও দেখেছি, যাদের এই ঐশ্বরিক ক্ষমতা দেখে তারা কি একবার গেলেই কোনো কিছু করে দেয়, তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে, যেটার মাধ্যমে সে অনুভব করছে আর কি, ঠিক আছে, অনুভব করছে যে সে যদি একবারই ও দিয়ে দিত তাহলে কি আর নানক তার অলৌকিক ক্ষমতার দেখানোর সুযোগ পেত? পেত না। হ্যাঁ ম্যাম, ওটাই বলছি, নানক তো জানতোই দেবে না, তাহলে বারবার পাঠাচ্ছিল কেন? বেচারা কি কষ্ট পাচ্ছিল? হ্যাঁ সেটাই, সেটা তো দরকার যে তাকে বোঝানো, শিষ্যকে বোঝানো যে কষ্ট না করলে জীবনে কোনো কিছু পাওয়া যায় না, এটা তো আমরা শুনেছি, এটা তো মোরাল অফ দ্য স্টোরি। আচ্ছা, কর্তার সিং দুগ্গাল মূলত পাঞ্জাবি ভাষার লেখক ছিলেন, পাঞ্জাবি ভাষার লেখক ছিলেন, মাথায় রেখো। ম্যাম, মূল গল্পও তাহলে পাঞ্জাবি ভাষায়? না, এটা তো ইংরাজির ওই দ্য মিরাকল থেকে নেওয়া হয়েছে, কর্তার সিং দুগ্গালের লেখাটা ইংরাজি ভাষা থেকে, সেখান থেকে অনিন্দ সৌরভ ট্রান্সলেট করেছে। ও, তাহলে জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি? জ্যোৎস্না রাতের যেটা আছে সেটা একটা গল্প সংকলন, জ্যোৎস্না রাতের ট্র্যাজেডিতে গল্প সংকলন থেকে এটা গৃহীত হয়েছে। মানে অনিন্দ সৌরভ যেটা লিখেছিলেন সেটা হচ্ছে জ্যোৎস্না রাতের ট্র্যাজেডি, বোঝা গেল? হ্যাঁ ম্যাম, এবার বুঝতে পেরেছি। এই বইয়ের চতুর্থ গল্প ছিল অলৌকিক, নাম্বার 4। দ্য মিরাকেলটা লিখেছিলেন এই কর্তার সিং দুগ্গাল। গুরু নানক মর্দানাকে কি বলেছে, ওই যে যে নিরঙ্কার, জয় নিরঙ্কার এই যে বলে ডাকা, বলি কান্ধারির ঘরের সামনে কি ছিল, এই জায়গাগুলো দেখবে এগুলো। সাকা কোথায় হয়েছিল, সাকাটা কি, সাকা দন্তে শয়াকার পয়াকার সাকা, যে সাকাটা হচ্ছে যে ওই পাঞ্জাব সাহেবে হয়েছিল, যেটা হচ্ছে ওদের একটা ধর্মীয় একটা অনুষ্ঠান সাকা, ঠিক আছে, শিখদের ধর্মীয় অনুষ্ঠান সাকা। ম্যাম, সাকাটা কি মৃত্যুর কারণে হয়? মৃত্যুর কারণে যে অনুষ্ঠান? মৃত্যুর কারণে না, মানে অ্যাকচুয়ালি সাকা হচ্ছে মানে আত্মত্যাগ করা, জীবনে কোনো ভালো কাজ করার জন্য নিজের সমস্ত কিছু ত্যাগ করাটাকে বলা হচ্ছে, ওদের ভাষায় বলা হয় সাকা, যে বহু মানুষ প্রাণ বিসর্জন দিত, ঠিক আছে, মানে ওদের ভাষায় জালিয়ানওয়ালা ভাগে প্রচুর পাঞ্জাবি মারা গিয়েছিল, সেটা হচ্ছে সাকা, যে দেশের জন্য প্রাণ দিয়েছে, ঠিক আছে। এইটুকু দেখো, দেখে যদি কারোর কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে বলবে, সেটা আমি বলে দেবো, ঠিক আছে। কারোর আর কোনো প্রশ্ন আছে?